হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আমার এই চ্যানেলে চলছে তামিলনাড়ু ট্রাভেল সিরিজ, যার প্রথম পর্বে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে পন্ডিচেরি পৌঁছানোর আমার অভিজ্ঞতা। আমরা কলকাতা থেকে ইন্ডিগোর বিমানে পৌঁছেছিলাম চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্টটি ভারী ভালো লেগেছিল, ছিমছাম গোছানো একটি এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্ট থেকে আমাদের যে রেন্টেড ভেহিকেল ছিল তা সরাসরি প্রায় 4 ঘন্টার যাত্রা অতিক্রম করে আমাদের ইসিআর রোড হয়ে চেন্নাই থেকে পৌঁছে দেয় পুডুচেরিতে। আমাদের এই গোটা ট্রিপটা ফেসিলিটেট করে দিয়েছিল নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, যাদের নাম্বার পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং যখন কথা বলছি তখন স্ক্রিনেও ফ্ল্যাশ করছি। পুডুচেরিতে আমাদের যে হোটেলটিতে আমরা উঠেছিলাম, হোটেল আতিথি বলে, তারও একটি ডিটেল রিভিউ ছিল আগের পর্বে। এর বাদেও আমরা পন্ডিচেরির আরও অনেক জিনিস আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম, যেরকম ওখানের প্রমেনাড, ফ্রেঞ্চ কলোনি, হোয়াইট টাউন, রক বিচ এবং বিভিন্ন ক্যাফেও ঘুরে দেখেছিলাম। যারা কোনো কারণে প্রথম পর্বটি দেখে উঠতে পারেননি বা ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়নি, তাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পারলে একবার লিঙ্কটা চেক করে ঘুরে দেখে নেবেন, তাহলে এই গোটা ট্রাভেল সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। আজকের এই নতুন পর্বে আমরা পন্ডিচেরির আরও কিছু জায়গা ঘুরে দেখব এবং আমাদের সেই সমস্ত ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিবডি, আজকে পন্ডিচেরিতে আমাদের দ্বিতীয় দিন। আমার আর তৃষার তরফ থেকে সবাইকে আপনাদের আবারও স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। কালকে আমরা লোকাল এরিয়াটুকু ঘুরেছি। তৃষার ফ্রেঞ্চ কলোনি, হোয়াইট টাউন, ওই জায়গাগুলিতে ছবি তোলার ইচ্ছে ছিল, মেনলি ক্যাফে এক্সপ্লোর করার ইচ্ছে ছিল। যে পন্ডিচেরিতে হোয়াইট টাউনে অনেক ফেমাস ভালো ভালো ক্যাফে আছে, এস্থেটিকলি ডেকোরেটেড। ঠিক ঘুরেছি কিছু কিছু, আজকেও ঘুরবো। হোয়াইট টাউন একদমই কাছে আমাদের এখান থেকে, ঠিকই, তো দেখা যাক। একদমই। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমাদের যে প্ল্যান বুক করে দিয়েছে নীলাভ ট্যুরিজম, তার মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। তো ব্রেকফাস্ট অ্যাভেল করে 9টার মধ্যে আমাদের বেরোনোর ইচ্ছে আছে একবার, যাতে আমরা কিছু বিচেস বা লোকাল পয়েন্ট সকালে এই চড়া রোদটা ওঠার আগে ঘুরে নিতে পারি। দিয়ে দুপুরটা আবার হোটেলে ফিরে আসতে হবে, কারণ এই রোদের মধ্যে ঘোরা সম্ভব নয়। দিয়ে আবার বিকেলে বেরোবো। আমাদের এই হোটেলটিতে একটি খুব সুন্দর রুফটপ বার আছে, যেটার নাম দি টক্সিক, এবং একটা সুইমিং পুল এরিয়াও আছে। রুফটপটা কিছুটা এরকম, শেড দিয়ে বসবার জায়গা। আপনারা যারা কালকে আমাদের রুম ট্যুরটা দেখেননি, একবার বলবো একটু চট করে আগের পর্বটা ঘুরে দেখে নেবেন, তাহলে গোটা সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। সুইমিং পুলটা চলুন নিয়ে যাই। এখানে ছাদটাও বেশ সুন্দর, কিন্তু আশপাশটা দেখা যাচ্ছে ভালো মতো, সমুদ্রেরও একটা ভিউ আছে। কালকে আমরা যখন বিকেলে এলাম, এখানে সুইমিং পুল 7টার মধ্যে বন্ধ হয়ে যায় আসলে। এই যে এদিক থেকে এরকম সিঁড়ি করা আছে। এই হোটেলটি একটি 4 স্টার হোটেল। হোটেলটির নাম হোটেল আতিথি। ফর এনিবডি হু হ্যাজ নট সিন দি প্রিভিয়াস ভিডিও, একেবারেই শহরের জমজমাট জায়গায় এর অবস্থান। এখান থেকে হোয়াইট টাউন প্রমেনাড ইজ অ্যারাউন্ড 1.5 কিলোমিটার্স। এইরকম কিছুটা পুল এরিয়াটা আশপাশের গোটা পুডুচেরি শহরকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন, সাদা সাদা বিল্ডিং ভর্তি, যেন মনে হচ্ছে হোয়াইট টাউন কথাটা সার্থক, বাট নট নেসেসারিলি। এই বিল্ডিং এর কালারের জন্য এইটিকে হোয়াইট টাউন বলা হয়। এখানে নিচে ম্যাক্স আছে, আমাদের হোটেলটির ঠিক নিচে রিলায়েন্স ট্রেন্ডস আছে, একটা কমার্শিয়াল হাব বলতে পারেন, এবং ছাদ থেকে খুবই স্পষ্ট সমুদ্র দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাদের, এই হচ্ছে সুইমিং পুলটা, মাঝখানে পুডুচেরি টাউন, এবং তার পিছনে এই যে সরু রেখাটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু সমুদ্র। মানে হোয়াইট টাউন এবং প্রমেনাড বিচ টিচ সব ওই দিকে। খুব একটা দূরত্ব নয়, রুম থেকে আমাদের ভিউটা খানিকটা ন্যাচারালি অবস্ট্রাক্টেড, বাট এইরকম কিছুটা পুল আপনারা যারা চান ব্যবহার করতে পারেন। সুন্দর রুফটপ এরিয়াটা সুন্দর, পুলটিকে ঘিরে বসবারও জায়গা আছে, বাট আমার এই রোদে পুলে নামার বিন্দু মাত্র ইচ্ছে নেই। এটা হচ্ছে আমাদের হোটেলের লবি এরিয়া, এবং এখানেই আছে লে বলেভার্ড বলে রেস্তোরাঁ, যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করতে যাচ্ছি আমরা। এবং এখানেই কিন্তু ওনারা পন্ডিচেরিতে কি কি ঘুরে দেখবেন তার একটা গাইডও রেখেছে। এরকম ভিতরে কিছুটা রেস্তোরাঁর সাজসজ্জা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ব্রেকফাস্টে কি কি আছে দেখি। এদিকের লাইফ কাউন্টার দেখতে পাচ্ছি, এগের সব আইটেম, দোসা, চা, কফি হচ্ছে।
এইদিকে নানা রকম কেক, মাফিনস আছে, কাট ফ্রুটস আছে, ব্রেডস আছে, আর এদিকে পোঙ্গল, আলু ভাজি, পুরি, মেদুবড়া, ফ্রেশ ফ্রুট জুস। ভালো ব্রেকফাস্ট প্ল্যাটারটা, মন্দ নয়। ওদিকেও দুধ কর্নফ্লেক্স আছে। ব্রেকফাস্টের আইটেম ভালোই বল, অনেক রকম অপশন আছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। মশালা ডোসা আছে, পুরি আছে, চিকেন সসেজেস আছে। তৃষা কি জিঞ্জার টি নিলি? হ্যাঁ, ভালো। ভিতরে রেস্তোরাঁ সাজসজ্জাটা কিন্তু আমাদের হোটেলের সাজসজ্জার থেকে সুন্দর, অনেক বেটার। এত অপশনস ব্রেকফাস্টে, সেটাই ভালো। সেটা ভালো। গুড মর্নিং। আমরা এবার সাইট সিইং এর জন্য রওনা হলাম। আজকে দ্বিতীয় দিনের শুরুটা আমরা করব অরোভিল গিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, অরোভিলের ভিতরে অবধি তো আমাদের এই পার্সোনাল গাড়ি ঘোরাবে না। আপনাদের পার্কিং স্পট থেকে মাতৃমন্দির যেতে গেলেও 1.25 কিলোমিটার মতো হাঁটা আছে। আমি যেটুকু দেখছিলাম ভিতরে গাইডের ট্যুর হয়, দেখি এখন তার কি খরচ আছে, কোনো এসি ভেহিকেল পাওয়া যায় কিনা। শেয়ার্ড হলেও কোনো অসুবিধা নেই। এবার আমাদের এই হোটেল থেকে মোটামুটি অরোভিল মিনিট 15-20 লাগে যেতে। ওর পাশেই সেরেনিটি বিচ আছে। কালকে আসার সময় আমরা অরো বিচ, যেটাকে বলে অরোভিল বিচ, সেটা দেখে নিয়েছি অলরেডি। আমাদের হোটেলের খুব কাছেই যেহেতু হোয়াইট টাউন, এখানে স্যাক্রেড হার্ট ব্যাসিলিকা চার্চটা আছে, তবে সেটা আজকে রোববার বন্ধ। আমাদের কালকে দেখতে হবে। অরবিন্দের আশ্রম, সেটাও আপনারা ঘুরে দেখে নিতে পারেন যারা এই অঞ্চলে আছেন। আর বিচ আরো ডাউন সাউথ অনেকগুলি আছে, যেরকম ইডেন বিচ আছে, বিচ ইজ আ ব্লু ফ্ল্যাগ বিচ, সেটা আজকে বিকেলে আমরা যাব। ওখান থেকে বোটিং করে প্যারাডাইস বিচ যাওয়া যায়, হোয়াইট স্যান্ড বিচ আছে, পন্ডিচেরির লাইট হাউস বিচ আছে। তো এই 3-4টে বিচ আমরা বিকেলে দেখব। মানে শুনতে এরকম লাগছে, কিন্তু দূরত্ব খুব বেশি নয়। মানে আপনি স্টার্ট করে প্রত্যেকটা জায়গায় 10 মিনিট দাঁড়ালেও বোধহয় 1 ঘন্টার মধ্যে গোটাটা ঘোরা হয়ে যাবে। আর এই দেখুন, কথা বলতে বলতেই আমরা হোয়াইট টাউনে আবার চলে এলাম আমাদের হোটেল থেকে। ওকে, এই হচ্ছে বাঁদিকের অরবিন্দ আশ্রম। আমরা এটা একবার দেখে নিই, তারপরে অরোভিল যাব। আমরা এখন পৌঁছে গেছি পন্ডিচেরির বিখ্যাত অরবিন্দ আশ্রমে। আপনারা জানেন কলকাতারও অনেক জায়গায় কিন্তু অরবিন্দের আশ্রম আছে, তবে এইটি মেজর। এখানে বলা যায় মীরা আলফাসা এবং ঋষি অরবিন্দের কর্মভূমি ছিল। এবার অরবিন্দ আশ্রমের ভিতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়। এখানে ঋষি অরবিন্দ এবং মীরা আলফাসার দেহ শায়িত আছে, এখানে ওনাদের সমাধি আছে। উল্টো দিকে দেখতে পাচ্ছেন, ওখানে ফুটওয়্যার জমা দিয়ে আপনাদের ভিতরে ঢুকতে হবে। যাই হোক, ভিতরে যেহেতু কিছু দেখানো সম্ভব নয়, আমার পিছনে এটাই এন্ট্রি গেট। আমরা বেরিয়ে কি দেখতে পাচ্ছি সেগুলো বলবোই। তবে এখানে যখন এলাম, ঋষি অরবিন্দের জীবনের ব্যাপারে কয়েকটি কথা আপনাদের বলতে চাই, যেটা না জানলে এখানে আসাটা অসম্পূর্ণ। যেরকম বলছিলাম, এই পুডুচেরির সঙ্গে পরিচয় কিন্তু বাঙালি মানুষকে করিয়েছিলেন স্কলার এবং ফ্রিডম ফাইটার ঋষি অরবিন্দ। 1872 সালে কলকাতায় তার জন্ম। 7 বছর বয়সেই তার বাবা তাকে ইংল্যান্ড পাঠিয়ে দেয় পড়াশুনোর জন্য। বিভিন্ন বড় কলেজে তিনি পড়াশুনো করেন ইংল্যান্ডে, এবং দেশে ফিরে আসেন ইন লেট 1890s। এবং ফিরে আসবার পরে তিনি একজন সিভিল সার্ভেন্ট হয়ে কাজ করেন বহুদিন। প্রিন্সলি স্টেট অফ বরোডায় ছিলেন, এবং ওই সময় ধীরে ধীরে তার মধ্যে দেশাত্মবোধ জন্মায়, এবং এইটা পিক হয় 1905-এ, যখন বেঙ্গল পার্টিশন মুভমেন্ট চালু হয়। এবং তখন তিনি আস্তে আস্তে এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে জড়িয়ে পড়েন। তারপর সেই বিখ্যাত আলিপুর বম্বিং কেস, সেখানে উনি কনভিক্টেড হন, এবং প্রায় 1 বছর ওনার বন্দি দশা জেল জীবনে কাটে। এবং বলে সেখানে ওনার সঙ্গে নানা রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ঘটে। এবং ওনার হয়ে কিন্তু সেই সময় কোর্ট কেস লড়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনিই কিন্তু ওনাকে জেল থেকে বেরোনোতে সাহায্য করে। ওনার বছরখানেক জেল খাটবার পরে উনি ডিসাইড করেন রেভলিউশনারি ওনার যে জীবনের আঙ্গিক, সেটিকে ছেড়ে পুডুচেরিতে চলে আসবেন। এবং 1910 সাল নাগাদ উনি পুডুচেরিতে আসেন।
এখানে ওনারা থাকা শুরু করেন এবং ওনার যিনি স্পিরিচুয়াল ডিভোটি মীরা আলফাসা, তার সঙ্গে ধীরে ধীরে এই জায়গাটিতে ওনারা এই আশ্রম গড়ে তোলেন। এবং ওনার একটাই কি বলবো, এখানে লক্ষ্য ছিল যে যোগাকে প্রমোট করবেন, স্পিরিচুয়ালিটিকে প্রমোট করবেন, এবং ওনাদের এই অরোভিলো যে গড়ে উঠেছেন মীরা আলফাসার হাত ধরে, সেখানে লক্ষ্য একটাই, মানুষের মধ্যে ভাগাভাগি ভেদাভেদ একেবারেই থাকবে না। বিভিন্ন ধর্মের জাতির মানুষ অরোভিলো একসঙ্গে, 60টি দেশের মানুষ একসঙ্গে থাকেন। এবং ওখানে ভাবতে পারেন আমাদের এই যে মানে সমাজের এই যে নানা রকম সোশ্যাল স্টিগমাস আছে, বা মানুষজনের সঙ্গে এই যে লড়াই বিভেদ ধর্ম জাতি এত কিছু নিয়ে, সেসবের ঊর্ধ্বে গিয়ে ওনারা একটা সোসাইটি ক্রিয়েট করতে চেষ্টা করেন, যেটিকে আমরা অরোভিল নামে চিনি। সেখানের মাতৃমন্দিরে আমরা তো আজকে যাবই খানিক পরে। এই ছিল ওনার জীবনী। উনি 1950 সাল নাগাদ দেহত্যাগ করেন। এবং এই পন্ডিচেরি কিন্তু বাঙালি মানুষের কাছে, আবারও বলছি, শ্রীমা অরবিন্দ না থাকলে পরিচিতি পেতই না, বা এত মানুষ আসতেনই না। চলুন আমরাও ভিতরে যাই এবং সেখানে গিয়ে কি দেখতে পেলাম, কি অভিজ্ঞতা হলো, বেরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অরবিন্দ আশ্রম ঘুরে এবার আমরা অরোভিলের দিকে যাচ্ছি। সত্যি একটা জিনিস ওনাদের মানে কদর দিতে হয়। আজকালকার দিনে আশপাশে এত নয়েজ, এত সাউন্ড, এত রকম ডিস্টারবেন্স, ওনারা ঢোকবার আগেই অরবিন্দ আশ্রমে ফোনগুলিকে সুইচ অফ করাচ্ছেন। ভিতরে কোনো রকম ছবি তোলা তো দূরের কথা, কোনো মানুষ খুব দরকার ছাড়া কোনো কথাও বলছে না। ওনাদের যেখানে সমাধিস্থল তার কিছুটা দূরে বহু মানুষ মেডিটেশনে মগ্ন, চুপচাপ শান্ত নিরিবিলি একটা অদ্ভুত রকম শান্তির পরিবেশ অরবিন্দ আশ্রমের ভিতরে। ওনাদের ছবি, ওনাদের লেখা বই, যেগুলি অলরেডি খুব বিখ্যাত, ঋষি অরবিন্দের লেখা অনেকগুলি খুব বিখ্যাত বই আছে, তার কিছু বাংলা অনুবাদ, ইংলিশ বুকস, সবকিছুই ওখানে বিক্রি হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন তো বটেই। এখানে এলে এটা দেখবেন না এরকম মানুষ পাওয়াই যায় না। আমাদের খুব ভালো লাগলো। এবার অরোভিলে যাই, উইচ ইজ আ মাচ বিগার ইনফ্রাস্ট্রাকচার, সেলফ কন্টেন্ট সোসাইটি ইন ইটসেলফ। তো সেখানে যাই, সেখানে কিরকম কি অভিজ্ঞতা হয়, কি দেখতে পারি, তার সমস্তটা তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা, এই জিনিসটি আপনাদের আগের পর্বেও বলেছিলাম, আবারও বলছি, আপনারা চাক্ষুষ খানিকটা দেখতেও পাচ্ছেন। হোয়াইট টাউন ফ্রেঞ্চ কলোনির বাদে পন্ডিচেরির যেটা মেইন মার্কেট প্লেস, সেটা অন্যান্য সমস্ত শহরের মতো ভীষণ রকম কেওয়াটিক, ট্রাফিক রুলসের কোনো মাথামুন্ডু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং গাড়ি চালানো কিন্তু এই অঞ্চলগুলিতে বেশ কঠিন হয়ে ওঠে। আপনারা যারা পন্ডিচেরি ভাবলেই ওই হলুদ কালারের বাড়ি, সুন্দর সি বিচ এগুলো মনে করেন, তার বাদেও কিন্তু আরেকটা পন্ডিচেরিকে আমরা খুব কাছ থেকে দেখেছি। মাতৃমন্দিরের পাসের ব্যাপারে আপনাদের বলছিলাম, কিরকম ডিমান্ড ভাবুন। ওনাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে পাস গ্যাদার করা যায়, আমি দিয়ে দেবো। সেখানে মানে আজকে ভেবেছিলাম আমরা পাসটাকে তুলে নিয়ে যদি কালকে যেতে পারি, এরকম একটা ইচ্ছে ছিল। বাট দেখলাম আগামী 2-3 দিনই পাস নেই। আপনারা চেষ্টা করবেন যবে এখানে আসবেন, এত দূর এসে মাতৃমন্দিরের ভিতরেই যদি প্রবেশ না করা যায়, সেটা খুব একটা বিরাট লেট ডাউন। অ্যাটলিস্ট আমার কাছে তো বিরাট লেট ডাউন। তো অ্যাটলিস্ট আপনারা 3-4 দিন আগে থেকে পাসটাকে দেখা শুরু করবেন। দিনের দিন গিয়ে পাওয়ার কোনো সুযোগ নেই। এবং এইটাই আর কি, এটা একটা খুব ট্রিকি জিনিস। অনেকেই জানেন না বা এই বিষয়গুলি অবগত নয়। আমাদের ভুল হয়েছে, আমাদের আগে থেকে দেখা উচিত ছিল। আর এইরকম হলিডে সিজন হলে তো আরোই পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই অরোভিলের যত কাছে এগোচ্ছি, প্রচুর ক্যাফেটেরিয়া চোখে পড়ছে, ছোটখাটো হোটেল চোখে পড়ছে, এবং মহিলাদের স্পেসিফিক্যালি ওয়েস্টার্ন ওয়্যার যে ক্লোদিং আউটফিটস, সেগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এই সব জায়গায়। আর তার স্বাভাবিক কারণ হচ্ছে 60টি দেশের মানুষ যেহেতু এখানে থাকে, তো তাদের বিভিন্ন রকম জিনিসের চাহিদা পড়ে। লোকাল টুকটাক গ্রসারি স্টোর আছে, টার্ফ আছে খেলবার জন্য। এই জায়গাটা কিন্তু একেবারে অন্য। আমরা যে এদিকে ঢুকে গেলাম, রাস্তা থেকে প্রায় অনেকটা চলে এলাম, 5-6 কিলোমিটার তো বটেই। এটা একদম সমুদ্রের উল্টো দিকে। এখানে দূর অব্দি কোনো সি বিচেস নেই বা কিচ্ছু নেই। রাস্তাও বেশ সুন্দর, সবুজে ঘেরা রাস্তা, বেশ ভাল লাগছে দেখতে। আমাদের এবার গোটা তামিলনাড়ু ট্যুরের এই যে
ব্লগগুলি আমরা শেয়ার করছি। এর গোটা অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছিল নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের যেখানে যা হোটেল দেখবেন এই গোটা সিরিজে, সাইট সিইংয়ের জন্য গাড়ি, ট্যুর আইটিনারি, সমস্ত কিছু ওনারা বানিয়ে দিয়েছিলেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার যখন কথা বলছি তখনও পাবেন এবং ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকলো। গেছি অরোভিলের ভিতরে, রাস্তা অত্যন্ত ভালো, এখানেই পার্কিং করে দিলেন আমাদের গাড়ির। এবার আমাদের ভিতরে যেতে হবে। এখানে একটা গাইডেড ট্যুরের বোধহয় ব্যবস্থাপনা আছে, দেখি কি সিস্টেম করেছেন ওনারা। এই জায়গাটার গোটাটারই মজা হচ্ছে যে এত গাছপালা আপনি মানে হিসেব করতে পারবেন না। তো সেজন্য যতই গরমে আপনি আসুন, আপনি এরকম এপ্রিল মে মাসের পচা গরমে এলেও আপনার গরম লাগবে না এখানে। সো দিস ইজ দি পাওয়ার অফ নেচার। ঢোকবার পরেই প্রথমে বাঁদিকে এখানে একটা ক্যাফেটেরিয়া এবং গিফট শপ আছে। কি কি বিক্রি হচ্ছে দেখি। হার্বাল ক্যান্ডেলস, ধূপ পাবি ভালো এখানে, সুন্দর বেশ নানা রকম ধূপ। এখানে আমরা এই সাবানগুলি নিলাম, এগুলি 3টে সেট 500 টাকা করে। এখানে ধূপকাঠিগুলো কত করে বললো? 60 টাকা, অ্যাভারেজে 60 টাকা করে। কার ফ্র্যাগ্রেন্স আছে 5টা 300 টাকা, 250 টাকা, নানা রকম জিনিসপত্র আছে আর কি। এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো নয়, অন্য এনাদের ওয়াইফাইতে কানেক্ট করে পেমেন্ট করতে হচ্ছে। আমরা এখানে কেনাকাটি করে একটা মৌসাম্বি জুস খেয়ে নিয়ে স্টার্ট করলাম। এখানে দেখলাম আবার মেড ইন অরোভিল কিছু আইসক্রিমস বিক্রি হচ্ছে। আশপাশটা দেখুন, শুধু পুরোটাই গাছপালা, সামান্যটুকু কোনো রোদ, কোনো গরম, কিচ্ছুর অনুভূতিটাই নেই ভিতরে। অরোভিলে আপনারা যারা যাচ্ছেন তাদের অবশ্যই আমি সাজেস্ট করব গাইডেড ট্যুরটা নিয়ে ঘুরতে, নইলে সত্যিই কিছু বুঝে ঘোরা সম্ভব হবে না। ওই দূর থেকে মাতৃমন্দিরটা দেখে আবার ফিরে আসতে হবে। আপনারা যদি গাইডেড ট্যুরটা নেন তাহলে এখানের যারা রেসিডেন্ট তাদের লাইফস্টাইল, তাদের থাকবার জায়গা, তাদের কমিউনিটি কিচেন, তাদের মান্থলি তাদের যে জীবনযাত্রা, আয় ব্যয়ের হিসেব, তার সমস্তটা জানতে পারবেন এবং সত্যি কথা বলছি ফ্যাসিনেটেড হবেন। এটা হচ্ছে গোটা অরোভিলের একটা নকশা যা এই মিউজিয়ামে আপনারা পাবেন। এখানে মাতৃমন্দির পাসেস বলে লেখা আছে ঠিকই, তবে দিনের দিনে সে পাওয়ার সুযোগ নেই। নানা রকম গিফট শপ, হ্যান্ডিক্রাফটস আইটেম বিক্রি হচ্ছে এই জায়গাটিতে। এই কাউন্টারটা থেকে আপনারা গাইডেড ট্যুরের জিনিস বুক করতে পারেন, আমরাও তাই করলাম। এখানে 2400 টাকা খরচ, এসি ভেহিকেলে ওনারা ঘোরাবেন। মাতৃমন্দিরে ঢোকবার কোনো চান্স নেই, সেটা আগেই বলে দিল। একটা ওনাদের কিচেন আছে এবং আর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেগুলোই নিয়ে যাবে। এইরকম কিছুটা। এটাই হচ্ছে একটা মেইন জাংশন পয়েন্ট বলতে পারেন। এখান থেকে সাইকেল রেন্টাল করেও আপনারা ঘুরতে পারেন। আমরা যেরকম এসি গাড়িতে ঘুরছি গরমের থেকে বাঁচার জন্য, এদিকে দোকানপালা, ক্যাফেটেরিয়া সব কিছুই আছে। এখানে প্রচুর ক্যাফে, এখানে একটা ক্যাফে চোখে পড়ছে। এইদিকে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কিছু এসি সিট আউট এরিয়াজ আছে। গরম থেকে বাঁচতে হবে, মূল যেটা ফান্ডা। আপনি যেটা কালকেও বলছিলাম, এই পন্ডিচেরি বা দক্ষিণ ভারতে তো সেইভাবে ঠান্ডা কিছু পড়ে না, হয়তো ডিসেম্বর জানুয়ারি মাসে তুলনামূলকভাবে ওয়েদারটা বেটার থাকে। আমাদেরও গরম থেকে বেঁচে বেঁচে শরীরকে বাঁচিয়ে ঘোরার প্রচেষ্টা আর কি। যাই হোক, ঠিক আছে, আমাদের এবার 10 কিলোমিটার মতো ওনারা ঘোরাবেন। এতে কিন্তু সমস্ত কিছু ইনক্লুডেড নয়, জাস্ট টু টেল ইউ, জাস্ট ওয়ান অফ দি অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু হিয়ার। ইটস আ গাইডেড ট্যুর। এছাড়া আরও নানা রকম অ্যাক্টিভিটি আছে, প্রত্যেকটার আলাদা করে দাম। ওনারা যেটা বলছিলেন, দেখুন এইখানের টোটাল 5000 একর জায়গা, গাইডেড ট্যুরটা হয় মাত্র 10 কিলোমিটারে, আর সবাই মাতৃমন্দির ভিত্তিকই চেনে অরোভিলকে। তো ওনারা বললেন এখানে আরও যদি একটু ভিতরে যেতে হয় আর একটু কোর এরিয়া ঘুরে দেখতে হয়, সেক্ষেত্রে গাইডেড ট্যুরটা ভালো। বাট আপনাদের যাদের ক্ষমতা আছে, যাদের গরমটা কম লাগে, 1.5 কিলোমিটার হেঁটে মাতৃমন্দিরের ডোমটুকুর এরিয়াটা দেখেও বেরিয়ে আসতে পারেন, কিছু ম্যাটার করে না।
অরোভিলের এই গাইডেড ট্যুরের ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। আপনাদের সঙ্গে একজন গাইড তো থাকবেই, নামটা শুনেই বুঝতে পারছেন। তিনি আপনাদের ওনাদের গেস্ট হাউস, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, স্কুল, কিচেন, কমিউনিটি সেন্টার এবং আরও অন্যান্য সমস্ত জিনিস ঘুরিয়ে দেখাবেন 1 ঘন্টা জুড়ে। তবে একটাই শর্ত, তার কথাগুলি ডিরেক্টলি রেকর্ড করা চলবে না। আমরা এই ট্যাক্সিগুলি করে ঘুরছি, ওনারা গাইড করছেন, এই গাইডের কথা ডিরেক্টলি রেকর্ড করা যাবে না। ওনার থেকে যা শুনলাম পরে বলছি। আমরা একটু আগে একটা গেস্ট হাউস ক্রস করলাম, সেখানে যদি আপনারা থাকেন 1000-1200 টাকা খরচ। সেখানে থাকলে আপনি নিজের ভেহিকেল নিয়ে ঘুরতে পারবেন, বুকিং অনলাইন হয়। এটা ওনাদের ফার্মিং সেন্টার, বলছিল এরকম কমিউনিটি কিচেন আছেন, সবই আছে। তো ওনাদের প্রত্যেকের একটা করে অ্যাকাউন্ট আছে। এখানে এখন টোটাল 3000 মানুষ আছে, ওনাদের লক্ষ্য এটাকে 50,000 অবধি নিয়ে যাওয়া। তো ওনারা কি করেন, ওনাদের এই অ্যাকাউন্ট নাম্বারটা স্টেট করলে সেখান থেকে টাকা ডেবিট করে নেয় ভিতরের যদি কিছু কেনার থাকে। এবার বলছিল এমন কিছু সবজি আছে যেগুলো ওনারা ভিতরে গ্রো করেন না, তার জন্য বাইরে যেতে হয়। তো সেক্ষেত্রে দের ইজ নিড ফর অ্যাকচুয়াল ক্যাশ। তো এইটা হচ্ছে ওনাদের ফার্মার জোন। চলুন যাই। এটা হচ্ছে ওনাদের ফ্রি স্টোর। এখানে বেসিক্যালি ক্লোথ ডোনেশন হয় আর কি। আপনাদের কোনো যদি এমন পোশাক আশাক থাকে যেগুলো ব্যবহার করেন না, এখানে দিতে পারেন, ওনারা সেগুলোকে রিডিস্ট্রিবিউট করে ব্যবহার করেন আর কি। ইজ ইট ক্লোজ টুডে? ও ওকে ওকে। রোববারে এখানে আসার জন্য ভালো দিন নয়, এটা বুঝতে পারছি আর কি, অনেক কিছুই বন্ধ। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের কিচেন সেন্টার আর কি, কমিউনিটি কিচেন মতো। মাসে খরচ 2200 টাকা। এখানে ভেজ মিলস পাওয়া যায়। ওনারা বলছিল যদি ননভেজ কিছু আপনাদের রান্না করে খেতে হয় সেটা ব্যক্তিগত স্তরে বা বাইরে গিয়েও খেতে পারেন। এখানে যে রান্না হয় তার 50% সোলার এনার্জিকে ব্যবহার করে ওনাদের ওপরে সোলার প্ল্যান্ট আছে। আবার এই জায়গাটাও কিন্তু রোববার বন্ধ, তাই বলছি এখানে রবিবার আসাটা বোধহয় খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে না। অন্য যে দিনগুলো সপ্তাহে সেগুলোতে এলে অনেক জিনিস খোলা পাবেন। এখানের যে স্কুল বা কিন্ডারগার্টেন যে সেকশন, সেখানে বাচ্চারা যে খাবারগুলি পায় সেগুলো এখান থেকে কুক করে ওনারা পাঠান আর কি। তো এখানে এসে এই একটা জিনিসই মনে হচ্ছে যে এটা একটা অন্য জায়গা। মানে পৃথিবীকে বোধহয় ভগবান এরকমই করতে চেয়েছিল, ভেদাভেদ ভাগাভাগির বাইরে গিয়ে একটা মানে কি বলবো, একটা ক্লোজ নিট প্লেস। তো সেটা সব জায়গায় সম্ভব হয়ে ওঠেনি। এখানে ওনারা এই 3000 মানুষ 61টা দেশের একসঙ্গে থাকছে, কোএক্সিস্ট করছে। তার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবই আছে, আবার ফার্মার্সরাও আছে। সবাই সবার কাজ করছেন এবং সবার কিন্তু একটা ফিক্সড মাসোহারা। এমন নয় যে আপনি ডাক্তার বা টিচার বলে আপনাকে বিরাট টাকা দেবেন, যে চাষি বা যার কাজটা হয়তো সেই রকমভাবে কোট আনকোট খুব হাইফাই কিছু নয়, তার মাসোহারা কম। তো একটা ইকুয়ালিটির পরিবেশ আছে এখানে, এটুকু বলতে পারি। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল। এখানে ফ্যাসিনেটিং, রোববার বন্ধ, ওনারা নিজেদের বাড়িতে রান্না করে খায়। তো কালকের মেনু কি ছিল দেখুন। লাঞ্চে ছিল ভেজ পোলাও, বয়েলড এগ, হোয়াইট ভেজ রাইস, স্যালাড ছিল, ভেজ স্যুপ ছিল, আর সবজি ছিল। রাত্রিবেলা চাপাটি, জিরা রাইস, পনির বাটার মশলা, ফ্রুট ক্লিয়ার স্যুপ, জুস। ভালোই খাবার বল ভেজ খাবারের অনুযায়ী। এবং এই ভিতরে এইখানে ওনাদের ডাইনিং হল, 400 মানুষ বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে। বাফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। কি সুন্দর দেখুন, সোলার কিচেন ডাইনিং হল বলে এই জায়গাটি লেখা। অরোভিলের ভিতরে এই যে 3000 মতো মানুষ বসবাস করেন, সিনিয়র সিটিজেন বাদে অন্যান্য সমস্ত মানুষকেই কিন্তু নিজেদের কোনো না কোনো কাজে নিয়োজিত রাখতে হয় এবং তার জন্যই তারা মাসের শেষে এই মাসিক পেনশনটুকু পান। আমরা পিতাঙ্গা বলে একটি জায়গায় এলাম। এখানে ওনাদের আয়ুর্বেদা স্পা ম্যাসেজেস হয়। আর এখানে আমি আপনাদের কিছু ইন্ডিভিজুয়াল হাউসেস দেখাচ্ছি। এখানের এত সুন্দর বাড়ি, ভিলা বলতে পারেন, এগুলোকে বাড়ি বললে বাড়ির প্রতি অনাচার হবে। এই রকম ভিলাগুলিতে এনারা বলছিলেন মাসিক এনাদের অ্যাকাউন্ট থেকে 2500 টাকা মতো কাটে। ইন্ডিভিজুয়াল হাউস আর কি। ধরুন 3000 মাত্র লোক আছে, তো মানুষ এখানে এসে থাকে, নিজেদের মতো নিজেরা থাকে, খাওয়া দাওয়া 2200 টাকায় হয়ে যায়। তো ওই যে আপনি মাসোহারাটা পাচ্ছেন, সেখান থেকে ইএমআই এর মতো কিন্তু এই অংশগুলিকে ওনারা কেটে নেন। এখানের ইন্ডিভিজুয়াল যে বাড়িগুলো, সেটা একজন জার্মান আর্কিটেক্ট বানিয়েছে। এবং এখানে আমি যেটা ভাবছিলাম যে ধরুন এখানের এইটুকু মাসোহারায় যাদের জীবিকা হয়, তারা কি করে গাড়ি বা বাইক কিনছেন। তো ওনারা বললো এখানে হাউজিং লোন, কার লোন আপনি পেতে পারেন উইদাউট এনি ইন্টারেস্ট। বাট স্টিল হ্যাভিং সেড দ্যাট, ধরুন আপনার যদি 18,000-20,000 টাকা মাসিক আয় হয়, তাহলে কি করে হিসেবটা ঠিক মিলছে জানি না। ধরুন একটা গ্র্যান্ড ভিটারা আপনি যত কমেই কিনুন, পন্ডিচেরিতে রেট কম, ট্যাক্সেস কম, তাহলেও তো 12-14 লাখ টাকা খরচ আছে একটা বেস মডেলেরও। তার ইএমআই যদি ইন্টারেস্ট ছাড়াও হয়, কত হতে পারে আপনারা জানেন। তো আমি ঠিক হিসেবটা মেলাতে পারছি না, বাট মেবি দে হ্যাভ সাম আদার সোর্সেস অফ ইনকাম।
এদিকে কিছু অ্যাপার্টমেন্টসও আছে, চলুন দেখে আসি। ইন্ডিভিজুয়াল বাড়ি তো একরকম হলো, আমায় যদি এরকম একটা কেউ বাড়ি 2200 টাকা 2500 টাকায় দিয়ে দিত মাসিক, এসে থাকতাম মাঝে মাঝে। ওনারা বললো এখানে যারা এসে অ্যাফিলিয়েটেড হতে চান, একটা 1 বছরের প্রোগ্রাম আছে, আপনাকে 2 মাস ভলেন্টারি সার্ভিস দিতে হবে, তারপর যেরকম হয় রামকৃষ্ণ মিশন বা ইসকনেও আপনার পরীক্ষা হবে, আপনি ওনাদের টেক্সট বা লিটারেচার কতটা বুঝেছেন সেটা জানবেন, তারপরেই আপনাকে অ্যাক্সেস গ্রান্ট করবে, পার্মানেন্ট মেম্বারশিপ গ্রান্ট করবে। ওনারা চাইছে এখানে লোক বাড়ুক। এখানেও থাকবার জন্য অ্যাপার্টমেন্ট আছে, দেখুন ফ্ল্যাট কালচার, ওগুলো বাড়ি ছিল, এখানে আবার ফ্ল্যাট। ওয়ার্ল্ড নিডস মোর প্লেসেস লাইক অরোভিল, এটুকুই বুঝতে পারছি এখানে এসে। দিস ওয়ান ইজ আ প্রাইমারি হসপিটাল। এখানের ভিতরে স্মল স্কেল এবং লার্জ স্কেল ইন্ডাস্ট্রি দুটোই আছে। আপনারা এখানে মানে বললো এখানে রেসিডেন্ট যারা ব্যবসা করতে পারে। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো, আপনার ব্যবসার যেটা লভ্যাংশ তার 33% আপনাকে ফাউন্ডেশনে দিতে হবে, বাকিটা নিজের। তাই ভাবছি মানুষ কি করে গাড়ি বাইক টাইক কিনছে, এবং কিনলেই তো হলো না, আপনাকে তো তার মেনটেনেন্স করতে হবে, পেট্রোল খরচ আছে, তো সেটাই ব্যাপার। তো আমরা স্প্রুলিনা বলে একটা জায়গায় এসেছি, উচ্চারণটা একটু ভুল হতে পারে, মার্জনা করবেন। এখানে ওনারা নানা রকম জিনিস তৈরি করে, ম্যানুফ্যাকচারিং হয়। এখানে একটা কোনো ব্লু গ্রিন অ্যালগি থেকে ওনারা পাওয়ার ড্রিঙ্ক বানায়, তো আমরা সেদিকেই যাচ্ছি। ঢোকার সময় ধূপকাঠি সাবান টাবান কিনলাম, সেগুলো এখানে ছোট কটেজ ইন্ডাস্ট্রির মতো। অরোভিল কিন্তু একটা জায়গা হিসেবে টোটালি ক্যাশলেস। এখানে কোনো রকম ক্যাশ দিয়ে কিছু কেনাকাটি আপনাদের সম্ভব নয়। যারা ইনহাউস রেসিডেন্ট তাদের ওই যে অ্যাকাউন্ট যেখানে তাদের মান্থলি পেনশনটা ক্রেডিটেড হয়, সেখান থেকেই তারা বিভিন্ন জিনিস কেনেন, এবং দোকানে গিয়ে যখন তারা কেনাকাটি করেন শুধু অ্যাকাউন্ট নাম্বারটা বললেই যথেষ্ট। আপনি অ্যাজ আ ভিজিটর যদি কিছু কেনাকাটি করতে চান আপনাকে ইউপিআই ব্যবহার করতে হবে। আমরাও কিন্তু যা কেনাকাটি করেছি ইউপিআইয়ের সাহায্যে। এই সোয়ারাম বলে যে জায়গাটা, এখানে ওনাদের রেস্তোরাঁ ক্যাফেও আছে, প্লাস একটা শপিং সেন্টার আছে যেখানে ওনারা ভিতরে নিজস্ব জিনিস কেনাকাটি করেন। ভালো, এখানে সবই বিক্রি হচ্ছে, শ্যাম্পু, জামা কাপড়, ব্যাগ। ভিতরের ওনারা তো ওনাদের অ্যাকাউন্ট নাম্বার স্টেট করে কেনাকাটি করেন, বাইরের লোক বোধহয় পয়সা দিয়েই কেনে। এখানে তো ক্যাশ কিছুর ব্যাপার নেই, যাই কিনছি বা পে করছি ইউপিআইতে। আর ওনাদের এই ক্যাফেতে কি কি বিক্রি বাট্টা হচ্ছে একটু দেখিয়ে দিই। বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, স্যালাড, ডেজার্ট, স্মুদি, ড্রিঙ্কস। 1 ঘন্টা গাড়ির গাইডেড ট্যুর শেষ। এবার বাসে করে আমাদের মাতৃমন্দিরের ভিভিং পয়েন্টে ওনারা নিয়ে যাবেন, তো সেটা আমরা ঘুরে আমাদের এখানের অরোভিল ঘোরা শেষ। এখানে দেখুন সাইকেল রেন্টিং ইউনিট আছে, এখান থেকে আপনারা সাইকেলে ভাড়া নিয়েও ঘুরতে পারেন। আমরা যেহেতু গাইডেড ট্যুরটা করেছিলাম, আমাদের জন্য মাতৃমন্দিরের ভিউইং পয়েন্ট অবধি যাওয়ার জন্য এই শাটেলগুলি ফ্রি অফ কস্ট ছিল। আপনারা যারা গাইডেড ট্যুরটা করতে চান না, 95% মানুষই সেটা করছিলেন না, তারা কিন্তু এমনি একটা খুব সামান্য মানে একটা ফেয়ার দিয়ে কিন্তু এই শাটেল সার্ভিসগুলি অ্যাভেল করতে পারেন। তবে হ্যাঁ, বলে রাখি, শাটেলগুলি একদম ভিউইং পয়েন্টটা অবধি যায় না, যেখানে নামাবে সেখান থেকেও প্রায় 500 মিটার মতো আপনাকে হাঁটতে হবে। সঙ্গে যদি বয়স্ক কেউ থাকে এই গরমে কষ্ট হতে বাধ্য। যেহেতু আমরা ওখানে গেছিলাম, মাতৃমন্দিরটা না দেখে ফেরাটা একেবারেই ভুল ডিসিশন হতো, তাই একটু গরম লাগলেও আমরা ভিউইং পয়েন্টটা অবধি গেলাম এবং ঘুরে দেখলাম এই অ্যাম্পি থিয়েটারটা। আপনারা, আবারও বলছি, যারা এই এরিয়াটিতে যাবেন অবশ্যই আগে থেকে পাসটা কালেক্ট করবেন, নইলে ভিতরে ঢোকার সুযোগ হবে না আমাদেরই মতো। আমরা বিকেল হতেই বেরোলাম, এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা যাচ্ছি এবার পন্ডিচেরির লাইট হাউস বিচ ক্রস করে আরেকটা বিচ আছে যার নাম হোয়াইট স্যান্ড বিচ। সেখানে ম্যাংগ্রোভ বোট রাইডস হয় আর কি, সন্ধেবেলায় ঘন্টাখানেকের বোট রাইডস হয় শুনেছি। 3জন সার্ভিস প্রোভাইডারের গুগল ম্যাপসে কন্ট্যাক্টও দেখলাম, তো সেটা দেখতে যাচ্ছি। হোয়াইট স্যান্ড বিচটা একদমই কাছে, বোধহয় মিনিট 5-10 নেবে যেতে। সমুদ্র দেখা হয়নি সকাল থেকে আজকে সেভাবে, তো সমুদ্রও দেখে নেব এবং সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হোয়াইট স্যান্ড বিচ পৌঁছে। এবং ম্যাংগ্রোভ যেটা সানসেট রাইড, সেটা থ্রিলিং হয় শুনেছি। ওনারা যেরকম হয় মোহনার কাছে নিয়ে যায়, ম্যাংগ্রোভের মধ্যে দিয়ে বোট ঘোরে,
2-2,500 টাকা বোধহয় খরচ আছে টোটাল বোটটাকে রিজার্ভ করে গেলে। দেখা যাক কি অভিজ্ঞতা হয়, জানাচ্ছি। এবং এখন আবারও ওয়েদার বিকেল হতে না হতেই মনোরম, এখন আর রোদ গরম কিচ্ছুটা নেই। এই দেখুন পন্ডিচেরির লাইট হাউস আমাদের সামনে। এই দিকের বিচটির শুরুর পয়েন্টটাকে পন্ডি মারিনা বিচও বলে। লাইট হাউস মানেই সমুদ্রের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, এবং যেরকম বলছিলাম ম্যাপও দেখাচ্ছে আর 1 মিনিট আমাদের ডেস্টিনেশন। এই বাঁদিকেই সমুদ্র, ডান দিকে হচ্ছে পন্ডি মারিনা ইকো বিচ, ফুড কোর্ট, সিভিউ লাউঞ্জ। এটা একটা প্রাইভেট বিচ মতো। আর এই বাঁদিকে আমাদের সমুদ্র। এখানেই আমাদের এবার খুঁজতে হবে বোটিং পয়েন্ট কোথায় আছে। এইরকম বসবার জায়গা ভিতরে। ওনারা বললেন 5টা নাগাদ শুরু করবেন বোট রাইডস, লাইফ জ্যাকেট দিচ্ছেন। টোটাল 40-45 মিনিট সময় নেবে। আর থ্যাংক ইউ। আর বাইরেটা দেখাই। এইখানে শুধু যে ওনারাই অপারেট করে বিষয়টা তেমন নয়। এইখানটা আসবেন পন্ডি মারিনা বিচের একদম শেষ অংশে। এখানে এলে বোটিংটা করা যায়। প্রচুর আছে বোটিং অ্যান্ড অ্যাডভেঞ্চার্স পয়েন্ট, প্রচুর। এই যে কটা শ্যাক দেখছেন সবাই বোটিং করে। আর আপনি যার কারুর সঙ্গে ইচ্ছেই যেতে পারেন। তবে একটাই আমার সাজেশন মনে হলো, সেটা হচ্ছে যেরকম হয় সব জায়গায় গাড়ি দেখেই ওনারা আগে ধরে নেয়। তো আপনি যদি এসে বোটিং পার্টনার চুজ করেন তাহলে 2 পয়সা বাঁচলেও বাঁচতে পারে। এখানে আমাদের মুখ দেখেই বললো 500 টাকা প্রতিজন করে নেব। তো সেটা হয়তো এখানে এলে 400 টাকাতেও হয়ে যেতে পারত, আমি জানি না তার চেয়ে বেশি বা কম। এবং প্রাইভেট বোট নিলে 5 জন বা 6 জন গোটা যে টাকাটা সেটা আপনাকেই দিতে হবে। শুরু হলো বোটিং। প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরিয়েছেন ওনারা। এরকম বোটিং এর সিন, পরন্ত সূর্য, সানসেটের সময় ভালো এনজয়মেন্ট হয়। কেমন অনুভূতি হচ্ছে? বোটিং আমরা ওই যখন একটা রিসর্ট, হ্যাঁ গোয়াতে, মানে এইরকম সমুদ্রের ওপর বোটিং খুব কমই করেছি আমরা। থাইল্যান্ডে করেছি, গোয়ায় করলাম। সাউথ গোয়াতে আমরা অ্যাগন্ডার ওখানে গিয়ে বোটিং করেছিলাম। ওখানেও একটা খুব সুন্দর। বোটিং এর অভিজ্ঞতার ব্যাপারে বলি, আমাদের এরকম ম্যানগ্রোভের মধ্যে দিয়ে ওনারা লাস্ট 15-20 মিনিট ধরে ঘোরাচ্ছে। মাঝে মাঝে ব্রেক দিচ্ছে ছবি তোলার জন্য, যেটা সবকিছুরই এখন মেন আকর্ষণ হয়ে গেছে যে কে কত ছবি তুলতে পারে। আমরাও সেই ফাঁকে একটু ছবি তুলে নিলাম, এবং সামনে এই রকম কিছুটা পথ। আবার আমরা স্টার্টিং পয়েন্টের দিকেই ফিরছি, যেটুকু আন্দাজ করতে পারছি। ঠিক আছে, মানে ওই যে কটা জিনিসই আমরা ইনস্টাগ্রামে দেখে আসি, এসে মনে হয় যে হলেও হলো, না হলেও হলো আর কি। ঠিক আছে, মানে নট সামথিং ভেরি এক্সাইটিং, অ্যাভারেজ কিছু।
ট্রেকিং এর এক্সপিরিয়েন্সটা থেকে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে শর্টস পরে আসার ভুল করবেন না। ম্যাংগ্রোভের ওখানে অসম্ভব মশা, বাচ্চা থাকলে মসকিটো রেপেলেন্ট ব্যবহার করবেন, নইলে মানে মসকিটো বর্ন ডিজিজেস এর সুযোগ থেকে যায়। আপনি জানেন না কি মশা কামড়াচ্ছে, আমাদের পাগল করে দিয়েছে ওই 15 মিনিট, বসা যাচ্ছিল না, এমন এমন অবস্থা। বাট যাই হোক, আমাদের ঘোরা শেষ। বোটিং ওয়াজ ওকে, যদি মিসও করেন কিচ্ছু যায় আসে না। আমার তো মনে হয় বরং বিচে বিকেলে সময় কাটানো, ব্লু ফ্ল্যাগ বিচে বসে খাওয়া দাওয়া করে অনেক বেটার অপশন। বোটিংটা ওই ইনস্টাগ্রামের বেশিরভাগ জিনিসের মতনই ওভার হাইপড। মিনিট 20 সময় নিল ম্যাংগ্রোভ বোটিং পয়েন্টটা থেকে আমরা ইডেন বিচে এসে পৌঁছেছি। আপনারা যারা পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে গেছেন আপনাদের একটা আইডিয়া থাকবে, আমরা আন্দামানেও এরকম একটা সুন্দর ব্লু ফ্ল্যাগ বিচ পেয়েছিলাম। সানসেট হবে হবে করছে, চলুন চটপট ঢোকা যাক টিকিট কেটে। এখানে ইডেন বিচে এখন বন্ধ হয়ে যাওয়ার সময়, 6টা থেকে 6টা এখানে টাইমিং মাথায় রাখবেন। আমাদের একটা গ্রেস টাইম দিয়ে ঢুকতে দিয়েছেন ওনারা। এই বিচটা খুব সুন্দর, পেভড প্রপার বিচ, শহর থেকে অনেকটাই দূরে। শহর থেকে এলে প্রায় 30 মিনিট লেগে যাবে আসতে। শাওয়ার, টয়লেটস, চেঞ্জিং রুম, ব্লু ফ্ল্যাগ বিচগুলো যেরকম হয় খুব ভালো লাগে। তবে আনফর্চুনেটলি আমরা এমনই একটা সময় এলাম, ঢোকার সময় 5টা আঙুল দেখিয়ে দিল, মানে 5 মিনিটের বেশি থাকা যাবে না। সুন্দর, এখানেই এটাই প্যারাডাইস বিচ, এখান থেকেই নৌকা ছাড়ে প্যারাডাইস বিচে। এই হচ্ছে সমুদ্র। অবশেষে দিনের শেষে সমুদ্রে দেখা পাওয়া গেল। অপূর্ব সুন্দর বিচটা, সাদা বালির বিচ। কালকে আমরা যে রক বিচে গেছিলাম, অ্যাজ দ্য নেম সাজেস্টস, প্রচুর পাথর ছিল, তো পাথরের জন্য আমরা সেভাবে বিচটাকে এনজয় করতে পারিনি। এই প্রথম কোথাও হোয়াইট স্যান্ড পেলাম। 100% রেকমেন্ডেড একটা জায়গা, অবশ্যই আসবেন। এই দিকটা কি সুন্দর দেখুন, অসাধারণ লাগছে আশপাশটা। এ তো গেল ম্যাংগ্রোভ ফরেস্ট, বিচ, অরোভিল, অরবিন্দ আশ্রম এসবের গল্প। তবে রাতের পন্ডিচেরিও কিন্তু দেখার মতো। গল্প শুনেছিলাম অনেক, শুনেছিলাম প্রমেনাড এবং রক বিচের এরিয়াটা রাত্রিবেলা পায়ে হেঁটে ঘুরে দেখবার মতো। বাইকে মানুষের ভিড় দেখেই খানিকটা আন্দাজ করতে পারছেন। আপনারা যাওয়ার পথে নট্রে ডেম ডেস অ্যাঞ্জেস এই যে চার্চটি, সেটা অবশ্যই একবার ঘুরে দেখে নিতে পারেন। এটি রোববার হলেও বিকেলবেলা আমরা খোলা পেয়েছিলাম। আমাদের গোটা পন্ডিচেরি ভ্রমণের সবথেকে ভালো লাগার যে মুহূর্তগুলো ছিল সেগুলো ছিল সি বিচ কেন্দ্রিক। সি বিচগুলো সত্যিই মনে রাখবার মতো পরিষ্কার এবং সত্যি খুব সুন্দরভাবে মেনটেন্ড। তবে হ্যাঁ, গোটা দিনের অভিজ্ঞতাকে যদি সাম আপ করি তাহলে এই দুটো জিনিসই বলবো। সেটা হচ্ছে সমস্ত জায়গায় যে ইকুয়ালি অ্যাপিল করেছে তেমনটা নয়। কিছু জায়গা মিসেবল, কিছু জায়গা দেখে মনে হয়েছে না এখানে আবারও ফিরে আসা যায়। এইরকম মিশ্র একটি অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের দ্বিতীয় দিনের পন্ডিচেরি ভ্রমণ আমরা শেষ করলাম। এরকম কিছুটা লাগে হচ্ছে প্রমেনাডটি রাত্রিবেলা। ওই দার্জিলিংয়ের মল রোড, গ্যাংটকের এমজি মার্গের মতো পন্ডিচেরির এই প্রমেনাড। আশপাশে প্রচুর বসবার জায়গা, দারুণ দারুণ ক্যাফেটেরিয়া, ভালো হোটেলস, সব কিছু পাবেন এই চত্বরটিকে ঘিরে। আমরা সেদিন রাত্রিবেলা আশপাশের সমস্ত কিছু দেখে নেওয়ার পর ক্যাফেটেরিয়ায় যাই, যা অরবিন্দ আশ্রমের পাশে, ভেজ ক্যাফেটেরিয়া, এবং সেখানে রাত্রে ডিনার করে কিন্তু আমাদের এই ছোট্ট দুদিনের পন্ডিচেরি ভ্রমণ আমরা শেষ করি। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা নতুন কিছু জানতে পারেন, তাহলে সবসময় যে জিনিসটি বলি, আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আগামী দিনে যখনই নতুন কোনো এপিসোড আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকের এই পর্বটিকে এখানেই শেষ করলাম।
আশা করি আমার সঙ্গে পন্ডিচেরি ঘুরে আপনারা এনজয় করেছেন। এই সিরিজের শেষ দুটি পর্বে আমরা ঘুরে দেখব মহাবালিপুরম এবং চেন্নাইয়ের ইসিআর বিচ, যা আমাদের মুগ্ধ করেছিল। আজকে আপনাদের থেকে ছুটি চেয়ে নিলাম। এই ক্যাফেটেরিয়াটার খাবার কিন্তু মোটের ওপর ভালোই ছিল। আমরা দারুণ এনজয় করেছিলাম এই ক্যাফেটেরিয়ায় আমাদের ডিনারটা।